সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে আমি পিএসসি আইসিডিএস সুপারভাইজারের জন্য কয়েকটা ভিডিও দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, কিংবা আমাদের প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারবে। তো এরকম আমি ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অনেক জায়গায় কমেন্ট পেয়েছি যে শুধু আইসিডিএস সুপারভাইজার কেন, এরপর তো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটাও রয়েছে, তো সেটার জন্য কিছু স্টাডি ম্যাট দিন আমাদেরকে। তো দুটো পরীক্ষায় যেহেতু রয়েছে, দুটোই পিএসসির পক্ষ থেকে নেওয়া হবে, তাহলে আমরা ভারতের ইতিহাস বা জেনারেল স্টাডিজ সম্পর্কে আজকে একটু পড়াশোনা করব, এবং এর পর প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি 3টে থেকে 4টে ভিডিওর মধ্যে আমি মানে প্রত্যেকটা ইতিহাসের, যেমন ধরো আইএইচের 2টো বা 3টে ভিডিও হবে, আইএনএমের 2টো বা 3টে ভিডিও হবে, এরকম জিওগ্রাফিরও হবে 2-3টে ভিডিও। এইরকমভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের একটু মোটামুটি যে পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি একটু করিয়ে দেব। তাতে কি হবে, তোমাদের পুরো সিলেবাসটা মোটামুটি কভার হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভারতের ইতিহাস, অর্থাৎ আইএইচ, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির পার্টটা, যেটা জেনারেল স্টাডিজের, যেখানে জেনারেল স্টাডিজ তোমাদের থাকবে কিন্তু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য 40 মার্কস, এবং অ্যারিথমেটিক বা ম্যাথ থাকবে সেটা হচ্ছে 30 মার্কস, এবং তোমাদের রিজনিং এবং রিজনিং আর ম্যাথ মিলিয়ে থাকবে হচ্ছে 30 মার্কস, আর ইংলিশ থাকবে তোমাদের 30 মার্কস। তো আমি জেনারেল স্টাডিজটা অর্থাৎ 40 মার্কসের জন্য তোমাদের পুরো ভিডিও দিয়ে দেব, এবং আমাদের সঙ্গে থেকে যাও এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। তাহলে চলো প্রথমে শুরু করি আমাদের আজকে ভারতের ইতিহাস পার্ট 1টা। প্রথমে দেখো আছে সিন্ধু সভ্যতার বৃহৎ শস্যাগার হরপ্পাতে আবিষ্কৃত হয়। তাহলে সিন্ধু সভ্যতার বৃহৎ শস্যাগার কোথায় আবিষ্কৃত হয়? হরপ্পাতে আবিষ্কৃত হয়। এই কোশ্চেনগুলো তোমাদের WBCS এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার মহেঞ্জোদড়োতে পাওয়া যায়। এখানে বলে রাখি যে যখনই বলবে এই যে বৃহৎ স্নানাগার, তারপরে অর্থাৎ গ্রেট বাথ যেটা, তারপর তোমাদের ব্রোঞ্জ ইমেজ অফ ডান্সিং গার্ল, তারপর ইমেজ অফ পশুপতি বা আদি শিব, স্ট্যাচু অফ এ বিয়ার্ড ম্যান, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের মহেঞ্জোদড়ো হবে। স্নানাগার বলুক, সোকপিট বলুক, নর্দমা, কুয়ো, ডাস্টবিন, ম্যানহোল, সমস্ত কিন্তু ছিল হচ্ছে মহেঞ্জোদড়োতে। পরে আসছি মহেঞ্জোদড়ো কথার অর্থ কি। মহেঞ্জোদড়ো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এর সঙ্গে দুটো পয়েন্ট একটু বলে দিই। রাখাল দাস ব্যানার্জি যে ছিলেন, তিনি হচ্ছেন ডিসকভার করেছিল 1922-তে, অর্থাৎ 1922 সালে এই মহেঞ্জোদড়ো কিন্তু তিনি ডিসকভার করেছিল। এবং এটি কোন নদীর তীরে, এই প্রশ্নটাও ভীষণভাবে আসে, সেটা হচ্ছে সিন্ধু নদীর তীরে। পরে আসছি আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি। আর্যদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, এবং এই বেদের কটা ভাগ ছিল? বেদের মোটামুটি 4টে ভাগ ছিল, ঋক, সাম, যজু ও অথর্ব। তাহলে এই বেদের প্রত্যেকটা ভাগে, অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব, এই ভাগে কি কি বলা আছে? যেমন হচ্ছে ঋগ্বেদে তোমাদের বিবাহ সম্পর্কিত বিভিন্ন জিনিস বলা আছে। তারপর হচ্ছে সামবেদ, সামবেদে আছে হচ্ছে মিউজিক নিয়ে বলা, অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক যেটা। যজুর্বেদ অর্থাৎ যজুর্বেদে আছে তোমাদের প্রেয়ার বুক বলা হয় এটাকে, প্রার্থনার বই। আর অথর্ববেদে আছে জাদুর বই, অর্থাৎ ঔষধ বা মেডিসিন, এই সমস্ত কিছু বলা আছে অথর্ববেদে। পরের কোশ্চেনে আসি, উপনিষদের অপর নাম কি? উপনিষদের অপর নাম হচ্ছে বেদান্ত। তারপরে দেখো ঋগ বৈদিক যুগের সভ্যতা ছিল হচ্ছে পিতৃতান্ত্রিক, কিন্তু সিন্ধু সভ্যতা ছিল কিন্তু মাতৃতান্ত্রিক একটা সভ্যতা। আর্যদের ব্যবহৃত দুটো মুদ্রা হচ্ছে মনা ও নিষ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। এবার প্রশ্ন হতে পারে যে শেষ তীর্থঙ্কর না, প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা ঋষভনাথ।
23তম তীর্থঙ্কর কে ছিলেন? 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। মহাবীরের জন্ম আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দপুর বা কুন্দগ্রামে। প্রয়াণ 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের কাছে পাবাপুরী নামক স্থানে। পাবাপুরী নামক স্থানে তিনি প্রয়াণ করেন এবং কুন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তীর্থঙ্কর কথার অর্থ কী? তীর্থঙ্কর কথার অর্থ হলো মুক্তির পথ নির্মাণকারী। প্রথম জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে 300 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয় গুজরাটের বলভিতে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। এরপর চলে আসি বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? তোমরা মোটামুটি সবাই জানো, গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধ 567 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। আর প্রয়াণ কোথায় করেন? রাজধানী কুশীনগরে, মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে তিনি প্রয়াণ করেন। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক, যেটা হচ্ছে পালি ভাষায় রচিত। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা WBCS হোক কিংবা PSC ক্লার্কশিপ হোক, ICDS হোক, প্রত্যেকটার জন্য। প্রথম বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন কোথায় হয়? প্রথম বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয় মগধের রাজগৃহে। মগধের রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন কোথায় হয়? বৈশালীতে হয়। কার সময়? কারাশোক বা কাকবর্ণের সময়। আর প্রথম বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয় অজাতশত্রুর সময়। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয় পাটলিপুত্রে। কোথায়? কার সময়? অশোকের সময়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন কার সময় হয়? কাশ্মীরের কুন্তল বনবিহারে কিংবা পাঞ্জাবের জলন্ধরে। কার সময় হয়? হচ্ছে কনিষ্কের সময়। তাহলে প্রথমটা হয় হচ্ছে মগধে, দ্বিতীয়টা হয় বৈশালীতে, তৃতীয়টা হয় পাটলিপুত্রে, চতুর্থটা হয় কাশ্মীরে। তারপরে কোশ্চেনে আসি, বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণকারী দুজন রাজা, একটা হচ্ছেন প্রসেনজিৎ যিনি হচ্ছেন কুশল রাজ ছিলেন, আর একটা হচ্ছে বিম্বিসার যিনি হচ্ছে মগধ রাজ ছিলেন। বিম্বিসারের সময়ে গৌতম বুদ্ধ ও মহাবীর নিজ নিজ ধর্মমত কিন্তু প্রচার করেন। এখানে কোশ্চেন আসে যে কার সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধ মহাবীর? সেটা কিন্তু বিম্বিসারের সময়। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বিম্বিসার, আর শেষ রাজা কে ছিলেন? নাগদশক। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বংশের প্রতিষ্ঠাতা এবং তার শেষ রাজা। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ নিজেই এবং শেষ রাজা ছিলেন কালাশোক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ, আর শেষ রাজা ছিলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। এই বৃহদ্রথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা বহুবার এসছে WBCS এ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস, আর শেষ রাজা কে ছিলেন? বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ, শেষ রাজা ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত এবং শেষ রাজা ছিলেন দ্বিতীয় জীবিতগুপ্ত। বিম্বিসারের সময় মগধের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ। চন্দ্রগুপ্তের সময়, মৌর্যের সময় গ্রিক দূত কে? মেগাস্থিনিস, তিনি কিন্তু ভারতে আসেন। চন্দ্রগুপ্তের সময় গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে আসি। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। অনেকে বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। বিম্বিসার ছিল হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টির এবং বিম্বিসারের যে টাইটেলটা ছিল বা যে উপাধিটা ছিল সেটা হচ্ছে শ্রেণিক। পরবর্তী কোশ্চেনে আসি, মৌর্য যুগে প্রবর্তিত দুই প্রকার কর কি কি? মৌর্য যুগের দুই প্রকার কর হচ্ছে, একটা হচ্ছে ভাগ ও আরেকটা হচ্ছে বলি। অশোকের সিংহাসন আরোহণ কত সালে করে? অশোক সিংহাসন আরোহণ 273 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে 32 বছর বয়সে ব্যাবিলনে মারা যান। তাহলে এই দুটো কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট যে কত সালে ভারত আক্রমণ করেন? 327-এ, আর কত সালে তিনি মারা যান? 323 খ্রিস্টপূর্বাব্দে।
আলেকজান্ডার আর পুরুর মধ্যে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কোথায় হয় বা সেই যুদ্ধটা কী নামে পরিচিত? সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ বা ঝিলাম নদীর তীরে হয় বলে এই যুদ্ধটা, তাই একে ঝিলামের যুদ্ধও বলা হয়। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? অশোক কিন্তু উপগুপ্তর কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। মৌর্য যুগের খাস জমিকে কি বলা হয়? মৌর্য যুগের খাস জমিকে সীতা বলা হয়। স্কন্দগুপ্তের মৃত্যুর পর মিহিরকুলের পুত্র তোরমানের নেতৃত্বে ভারতে হুন আক্রমণ হয়েছিল। তোরমান, এই নামটা একটু মনে রাখো যে তোরমানের নেতৃত্বে কিন্তু ভারতে প্রথম হুন আক্রমণ হয়। ভারতের অ্যাটিলা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের অ্যাটিলা বলা হয় হচ্ছে মিহিরকুলকে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল এবং শেষ রাজা হচ্ছে মদন পাল। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন আর শেষ রাজা হলো কেশব সেন। বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী আর শেষ রাজা ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। শেষ রাজা কে ছিলেন? চতুর্থ অমোঘ বর্ষ। কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দ্বিতীয় তৈল আর শেষ রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য। বাংলার সার্বভৌম নরপতি কে ছিলেন? বাংলার সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। ইম্পর্টেন্ট কোশ্চেন, তিনি ছিলেন গৌড়রাজ। তার রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বরে ছিল পুষ্যভূতি রাজাদের রাজধানী। হর্ষবর্ধনের সময় চীনা পর্যটক, তার নাম কি, যিনি ভারতে আসেন? তার নাম হচ্ছে হিউয়েনসান। হিউয়েনসান হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কাদের মধ্যে? পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে। বাংলার মাৎস্যন্যায় যুগের সময়কাল কোনটা? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বাংলার মাৎস্যন্যায় যুগের সময় হচ্ছে 637 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ। চোলদের একটা স্বর্ণমুদ্রা ছিল। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চোলদের স্বর্ণমুদ্রাটার নাম হচ্ছে কাসু। সেন যুগে পুরাণ ও কপরদক পুরাণ নামক দুটো মুদ্রা প্রচলিত ছিল। সেন যুগের দুটো মুদ্রার নাম যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে পুরাণ আর কপরদক পুরাণ। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় হচ্ছে মহিপালকে। সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত পাল রাজা রামপালের উদ্দেশ্যে কিন্তু রচিত হয়। সন্ধ্যাকর নন্দীর যে আমরা রামচরিত পড়েছি বারবার, যে রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর, সেটা হচ্ছে রাজা রামপালের উদ্দেশ্যে রচিত হয়। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন রাজা বল্লাল সেন। জয়দেব, ধৈ, হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের সভাকবি। জয়দেব, ধৈ আর হলায়ুধ এই তিনজন ছিলেন হচ্ছে লক্ষণ সেনের সভাকবি। বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন দ্বিতীয় পুলকেশী। কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ষষ্ঠ বিক্রমাদিত্য। চোলদের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। চোলদের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। এখানে কিন্তু অপশানে দ্বিতীয় রাজেন্দ্র চোল, তৃতীয় রাজেন্দ্র চোল এরম থাকে, সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। প্রথম রাজেন্দ্র চোল। মহাবলীপুরমের বিখ্যাত রথ ও মন্দির পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের আমলে কিন্তু তৈরি হয়। মহাবলীপুরমের বিখ্যাত রথ আর মন্দির পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের আমলে তৈরি হয়। পাল যুগের দুজন শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? পাল যুগের দুজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন হচ্ছে বিতপাল ও ধীমান। সেন যুগের একজন বিখ্যাত শিল্পী ছিলেন হচ্ছে শূলপাণি। এই শূলপাণি দিয়ে প্রচুর কোশ্চেন এসছে যে শূলপাণি কে, কোন যুগে তিনি শিল্পী ছিলেন, সেটা হচ্ছে সেন যুগের শূলপাণি। বিলহন বিজ্ঞানেশ্বর হয় ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি। অজন্তা গুহা মন্দির, এই তিনটে কোশ্চেন প্রচণ্ড ইম্পর্টেন্ট, দেখে নাও একটু। অজন্তা গুহা মন্দির নির্মিত হয় হচ্ছে গুপ্ত যুগে, এলিফেন্টা গুহা মন্দির নির্মিত হয় চালুক্য যুগে এবং ইলোরা গুহা মন্দির নির্মিত হয় রাষ্ট্রকূট যুগে। তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটু আরেকবার বলে দিই। অজন্তা গুহা মন্দির গুপ্ত যুগে, এলিফেন্টা গুহা মন্দির চালুক্য যুগে, ইলোরা গুহা মন্দির কিন্তু রাষ্ট্রকূট যুগে। তাহলে আজকে এই মোটামুটি 67টা কোশ্চেন আছে এখানে। আমি 67টা কোশ্চেন তোমাদের, অর্থাৎ 67 কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে আরেকটা আইএইচ নিয়ে আমি ভিডিও দেব,
অবশ্যই দেখো তোমরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বলো যে পরবর্তীতে কি দরকার। ইতিহাসটা শেষ হলে, ইতিহাসের আইএইচ অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রিটা শেষ হলে আমি আইএনএম এর কিছু কোশ্চেন দেব, এরকম 70টা 80টা করে এক একটা ভিডিওতে কোশ্চেন থাকবে। এবং তারপরে জিওগ্রাফি, তারপরে ইকোনমিক্স, তারপরে কনস্টিটিউশন, এইভাবে চলতে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে। আর যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই করবে। আমাদের ফেসবুক পেজ যেটা আছে স্টাডি স্টুডেন্ট অ্যান্ড মোটিভেশন, তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা গিয়ে চ্যানেলটিকে পেজটিকে লাইক করতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে গিয়েও তোমরা জয়েন করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। আর যদি আমাদের অনলাইন ভিজিট করতে পারো, যে আমাদের যে অনলাইন স্টোরটা আছে সেখানে গিয়ে, সেখানে আইসিডিএসের বুক এবং শর্ট ট্রিকের বুক, তারপর বায়োলজির খুব ভালো ভালো নোটস প্রোভাইড করা আছে। তোমরা চাইলে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অনলাইন স্টোরটা ভিজিট করতে পারো। ধন্যবাদ, আজ তাহলে এটুকুই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। ধন্যবাদ।